সন্ধ্যার ভায়োলিন, লেখনীতে বৃষ্টি ইসলাম। পর্ব সংখ্যা 44। ফ্ল্যাশব্যাক, অতীত। মধ্য রজনীতে খানমহলে সবার কপালে চিন্তার ভাঁজ। আশফাক খান শুধু এপাশ ওপাশ করে পায়চারি করছে। প্রসব বেদনায় কুঁকড়ে উঠেছে একজন মধ্যবয়সী নারী। কিছুক্ষণ পূর্বেই তিনি জন্ম দিয়েছে এক নবজাতককে। খানমহলের বৈঠকখানায় সবাই বসে মাথায় হাত দিয়ে সবার থেকে একটু বেশি পায়চারি করছে দূরে দাঁড়িয়ে থাকা 9 বছর বয়সী ছেলে। হঠাৎ সবার কানে ভেসে আসে এক নবজাতকের কান্নার আওয়াজ। সবাই হাসি মুখে তাকায় ফিরে। একদমই নবজাতককে কোলে তুলে দোতলার মৃদু দরজার বাইরে দাঁড়িয়ে আছেন তিনি। মুখে তার মিষ্টি হাসি, শরীরের চামড়া কুঁচকে গিয়েছে বয়সের ভারে, তবুও যেন তার হাসি হার মানাবে যে কোনো মধ্যবয়সী কিশোরীকে। এ হাসি যেন কোনো হাসি নয়, খুশি সংবাদ দিচ্ছে। দামাই দোতলা থেকে চিৎকার করতে করতে বলে, খান বংশে পড়ি আইছে গো পড়ি, একটা পড়ি আইছে। নিজের অস্তিত্বকে চোখ বোলাতে আশফাক খান কান্না মিশ্রিত নয়নে দ্রুত এগিয়ে যান দোতলার দিকে। কিন্তু তার আগে দোতলায় দৌড়ে পৌঁছে যায় 9 বছর বয়সী ছেলে। সবার আগে দাইমার কাছ থেকে নবজাতককে কেড়ে কোলে তুলে নেয় সে। প্রথম যে পুরুষ স্পর্শ করেছিল নবজাতককে সে আর কেউ না, খান বংশের একমাত্র বংশধর আজমল খানের একমাত্র ছেলে আর আব্রাহাম খান অব্র। সে নবজাতককে দেখে একটি বিশ্বজয়ী হাসি দেয়। একবার নবজাতকের দিকে তাকায়, আবার চোখ তুলে দোতলার জানালার বাইরে যে চাঁদ দুলছে তার দিকে তাকায়। দুটোকে দেখতেই যেন একই লাগছে তার কাছে। 9 বছর বয়সী ছেলেটি ধীর পায়ে এগিয়ে নবজাতকের বাবার কোলে তুলে তাকে হস্তান্তর করে। আশফাক খান নিজের পরীকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি একটা পরী চেয়েছিলেন, একটা জান্নাতের অধিকারী তিনি আজ। নিচতলা থেকে একজন বৃদ্ধ মহিলা কন্দিত হয়ে শুধায়, কিরে আমার পরীরে নিচে নিয়ে আয়। যিনি এখনো বাক্য আওড়ালেন তিনি আর কেউ না, নবজাতকের দাদি। তিনি বেশি হাঁটাচলা করতে পারে না, অসুস্থ। দোতলা ওঠার শক্তি তার মধ্যে এখন আর বিদ্যমান নেই। আশফাক খান নিচতলায় নেমে নবজাতককে তার মায়ের কোলে তুলে দিলেন। নবজাতককে দেখে তিনি আকস্মিক হয়ে গেলেন, আহ্লাদি হলেন কিছুটাও। আরে এ তো দেখি সত্যি আমকো পরি রে আজমল। আজমল খান, আজমিন খান নবজাতককে কোলে তুলে নিয়ে হাসলেন। সবার মুখে হাসি। নবজাতকের আম্মি জানও সুস্থ আছেন। সবার থেকে বেশি খুশি যেন সুদূরে দাঁড়িয়ে সেই 9 বছর বয়সী ছেলেটা। সেই তো প্রথম কোলে নিয়েছে, তার খুশি যেন তুলনা হয় না। একটা চাঁদকে সে কোলে নিয়েছে। সবাই লালন পালন করে বড় হতে থাকে নবজাতকটি। 7 দিন পর খানমহলে গরু জবাই করে আকিকা দিয়ে নাম রাখা হয় নবজাতকের। আরুরা খান ওহুজান। আব্র নামটি পছন্দ করে রেখেছে। আবরার খান, আরুনা খান, ওহু আব্র, আরু আব্র, বেশ মিলে গেছে নাম দুটো। সকলের আদরের ওহু বড় হতে থাকে। বেশ পছন্দ করতো সবাই ওহুকে। ওহু জন্মানোর পর থেকেই অব্র ওহুকে নজরে নজরে রাখে। বেশ খামখেয়ালি হয়ে গেছে সে। পড়াশোনার মধ্যে তেমন যেন মনোযোগ নেই। স্কুলেও ঠিকমতো যেত না। বেশ বকাও খেতে হতো আলিনা খানের কাছে। মাধ্যমিকে উঠেছে আব্র। বয়সের অনেক তফাৎ থাকলে ওহু এবং আব্র সুন্দর বেমানান জুটি ছিল। শিফার সাথে ওহুর 2 কিংবা 3 বছরের তফাৎ, তবুও তার মধ্যে বোনাবনি হতো না। তবে অব্রর সাথে বেশ জমতো ছোট্ট ওহুর। বেশ দুষ্টুমি করতো বলে অনেক মারও খেতে হয়েছে ওহুর আম্মিজানের কাছে। কাউকে না বলে মহলের বাগানে চলে যেত। জলপাই গাছ, আম গাছে চড়ে বেড়াতো কাঠবিড়ালির মতো অব্র অনুপস্থিতিতে। অব্র যখন স্কুলে যেত সেই ফাঁকে ওহু এসব আকাম করতো লুকিয়ে লুকিয়ে। গাছ থেকে পড়ে গিয়েছে অজস্রবার। হাঁটু, হাতের তালু ছিলে গেছে যে কত। আঘাত পেয়ে চুপ করে বসে থাকতো। যখন অব্র স্কুল থেকে আসতো দৌড়ে অব্রের কক্ষে চলে যেত। একদিন বড়ই গাছে চড়তে গিয়ে পা পিছলে পড়ে যায় ওহু। হাতের তালুতেও ছিলে গিয়েছিল। চুপ করে মহলের বারান্দায় বসে আছে, ফ্রক জামা হাঁটুর ওপরে ছড়িয়ে দিয়ে, যেন কেউ দেখতে না পায়। এই বুদ্ধিটা আব্রই ওহুকে দিয়েছিল। মহলের কাউকে জানালে বেধরন বকবে তাকে। ওহুর আম্মিজান হয়তো সাথে সাথে গলাটা লাল করে দিবে টিপে ধরে, নয়তো বা গালটা থাপড়িয়ে লাল করবে। বারান্দার সাথে থাকায়
জন্য অহু অনেকটাই প্রশ্ন করেছে, মিথ্যুক যুক্তি দিয়ে সবাইকে চুপ করে দিয়েছে, মিথ্যাগুলো অব্রই শিখিয়ে দিয়েছে। অহু অব্রর আসার জন্য অপেক্ষা করছে, কখন আসবে তার অব্র ভাই। হাঁটুটা খুব পোড়াচ্ছে তার। বিকাল 4টার দিকে অব্র স্কুল থেকে পরীক্ষা দিয়ে মহলে ফেরে। অব্র মহলে ফিরতে শুনে আঘাতযুক্ত পা নিয়েই দৌড়ে ছুটে যায় অহু অব্রের কক্ষে। অব্র হাত থেকে ঘড়ি খুলছিল, ধরফর করে কাউকে রুমে ঢুকতে দেখে পেছন ফিরে তাকায়। অহুকে দেখে ভুরু কুঁচকে নেয়। অব্র এগিয়ে আসে অহুর কাছে। অব্রর মন জানান দিচ্ছে অহুর আবার কিছু একটা অকাজ করেছে। অহু দরজার সামনে দাঁড়িয়ে থেকে মাথা নিচু করে ঠোঁট উল্টিয়ে। অব্র অহুর কাছে এসে হাঁটু গেড়ে বসে শীতল কণ্ঠে শুধায়, কি হয়েছে তোর কাঠবিড়ালি? অব্র অহুকে ছোটবেলা থেকে কাঠবিড়ালি বলেই ডাকতো। ওহু মাথা উঁচিয়ে আমতা আমতা করে বলে, গাছ থেকে পড়ে গিয়েছি, হাঁটুতে ব্যথা পাইছি আবু ভাইয়া। ওহু ছোট্ট, অব্রর নাম ঠিকমতো উচ্চারণ করতে পারতো না, তাই আবু আবু বলেই ডাকতো সে। ওহু কথা শুনে অব্র চোখ বুজে জোরে একটি নিঃশ্বাস নেয়। এটা শুধু একদিনের ব্যাপার না। অব্র স্কুলে চলে গেলে অহু এরকম কাজ প্রায় করে। কড়া ভাষায় কিছু বললে আবার মুখ ফুলিয়ে বসে থাকে, তাই অব্র আর কিছু বলে না এখন। অহু নিরাপদ জায়গা ও তার অব্র ভাই, তার সকল অকাজ অব্রই লুকিয়ে সামলে রাখে, কাউকে কিছু জানতে দেয় না। অব্র হাঁটুতে স্যাবলন দিয়ে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। অহু চুপ করে বসে থাকে। ব্যান্ডেজ করা হয়ে গেছে। পুনরায় নাচতে নাচতে অপরের রুম থেকে বেরিয়ে যায়। অহু ঠিক তখনই পেছন থেকে অপরের ডাক ভেসে আসে, এই শোন। অহু নাচা থামিয়ে দিয়ে পেছনে ফিরে তাকায়, এদিকে আয়। অহু অব্র সান্নিধ্যে এগিয়ে যায়। অব্র তার পরীক্ষার ফাইল থেকে একটা বক্স চকলেট বের করে কাঠবিড়ালির দিকে এগিয়ে দেয়, নে এগুলো। আর হ্যাঁ, সবগুলো একসাথে খাবি না বলে দিলাম। কাঠবিড়ালি চকলেটগুলো হাতে নিয়ে দাঁতগুলো বের করে খিলখিল করে বিশ্বজয়ের হাসি দিল। সামনে দুটো দাঁত পোকায় খেয়ে ফেলেছে, যার দরুন হাসিতে ছোট কাঠবিড়ালিটিকে আরো বেশি সুন্দর দেখালো। নিশা আপু জন্য তো কিছু আনেন নাই, তাই না আবু ভাইয়া? না আনি নাই, তোর জন্য শুধু এনেছি, যা এবার। পোকাওয়ালা দাঁতগুলো বের করে ফিক করে হেসে দেয় আবারও, অতঃপর দৌড় লাগায়। শিফাকে অহু তেমন পছন্দ করে না, কারণ অহু যদি কোনো অকাজ করে সেটা শিফা আপু অহুর আমিজানের কাছে গিয়ে নালিশ করে দেয়। তাই চকলেট না নাই ভালো। এভাবে কেটে যায় আরও কিছুদিন। আজ অব্র স্কুলে যায়নি, শুক্রবার ছুটির দিন। ও বায়না ধরেছে অব্রর কাছে কয়টা পাকনা আম পেড়ে দেওয়ার জন্য তাকে। তাই অব্র আম গাছে চড়েছে। অব্র ওপর থেকে আমের বোটা ছিঁড়ে নিচে ফেলে, আর তার কাঠবিড়ালি সেগুলো খুঁজে খুঁজে কোরাচ্ছে। হঠাৎ অব্র একটা আমের বড় ডালে ঝাঁকা দেয়, যেন পাকনা আম থাকলে পড়ে যায়। আকস্মিক অহুর মাথায় একটা আম পড়ে যায়। অহু মাথায় হাত দিয়ে চিৎকার করে ওঠে। অহুর চিৎকার শুনে অব্রের আত্মা যেন শুকিয়ে যায়। 7-5 না ভেবে গাছ থেকে লাফিয়ে দেয় অব্র। অনেক ওপরে থাকায় কিছু একটা সাথে লেগে যায়। অব্রের বাঁ পাশটা ভুরুটা কেটে যায়। অব্র তার নিজের দিকে হস্তক্ষেপ না করে দ্রুত উঠে অহুর মুখ ধরে চেপে, চিল্লাছিস কেন অহুর বাচ্চা, চুপচাপ একদম। অহু গুঁগিয়ে ওঠে, হাতের ইশারা করে অব্র চোখের দিকে। অব্র অহুকে ছেড়ে দিয়ে ভুরুতে হাত দেয়। অঙ্গল দিয়ে স্পর্শ করতে তাজা লাল রক্ত। অব্র তড়িঘড়ি করে রক্ত মুছে নেয় তার পরনে থাকা টি শার্ট দিয়ে। অতঃপর অহুর কপালে হাত দিয়ে ডলতে থাকে, যেন কপাল ফুলে না যায়। নিজের দিকে অব্রের কোনো খেয়াল নেই, সে শুধু অহুর চোটে মগ্ন। কিন্তু অহুর ছোট ছোট চাহনি এখনো অব্রের আঘাতের দিকেই বিদ্যমান। অব্র ভুরু গড়িয়ে চোখের পাপড়িতে রক্ত পড়ছে। আঘাতের আকার সম্পর্কে অব্রর এখনো অজানা। বেশ কিছু সময় পর অব্র অহুকে মহলে চলে যেতে বলে, কিন্তু অহু যেতে চাইছে না। অহু ভীষণ ভয় পেয়েছে। অব্রের টি শার্ট উঁচিয়ে আবার রক্ত মুছে দেয়। তুই চলে যা, কিছু হয়নি আমার, আমি আসছি তোর পেছনে। অহু ঘোমটা মুখ দিয়ে উঠে চলে যায়। অব্র পিছন থেকে আবারও বলে ওঠে, মহলে গিয়ে কাউকে কিছু বলবি না। আমি যে আঘাত পেয়েছি সেটাও একদম বলবি না, বুঝলি? ও ধীরে ধীরে মাথা নাড়ে, অব্রকে আশ্বাস করে দেয়। অব্র মুচকি হাসে, ভুরুতে হাত দিয়ে দেখে এখনো রক্ত বের হচ্ছে, হয়তো অনেকখানি কেটে গেছে। অহু চলে যাওয়ার 10 কি 15 মিনিট পর অব্র ফিরে যায়, কারণ অহুর সাথে গেলে সন্দেহ করবে। অব্র এতক্ষণ রক্ত মুছেই চলেছে।
মহলে প্রবেশ করতে আলিনা খানের নজর বন্দী হয় অব্রর এই অবস্থা দেখে দৌড়ে আসেন আলিনা খান, নিজের আঁচল দিয়ে ছেলের কপাল চেপে ধরে জোরে জোরে চিৎকার করতে থাকে। আলিনা খানের চিৎকার শুনে দ্রুত ছুটে আসে সবাই। অব্রর এই করুণ অবস্থা দেখে সবাই আশ্চর্য। দ্রুত অব্রকে গাড়িতে করে ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয়। 2টা স্যালাইনের প্রয়োজন হয় দ্রুত। চিকিৎসা শেষে অব্রকে মহলে নিয়ে আসা হয়। আজমল খান এখন মহলে নেই। মহলে থাকলে অনেক বড় তুলকালাম কাণ্ড হয়ে যেত। আলিনা খান তার ভয় পাচ্ছে কিভাবে ছেলেকে বাঁচাবে। ওহু দোতলায় দাঁড়িয়ে থেকে নিশ্চুপ, অব্রের দিকে অন্দরমহলে চলে গেছে। অব্র নিজের জন্য ভয় পাচ্ছে না, একটু ভয় পাচ্ছে ওহু যদি সত্যিটা সবাইকে বলে দেয় তাহলে তো ওহুকে সবাই। অব্র বারংবার ওহুর দিকে তাকাচ্ছে আর ইশারা করে বাধা দিচ্ছে চোখ পাকিয়ে, যেন কাউকে কিছু না বলে। ওহু মাথা নাড়িয়ে বারবার আশ্বাস দিচ্ছে কাউকে কিছু বলবে না সে। ছোট্ট ওহু অনেক ভয় পেয়ে গিয়েছে, মুখ গোমরা করে দোতলায় দাঁড়িয়ে আছে, তবে নিচে নামছে না। রাত 8টার দিকে আজমল খান সহ বাড়ির অন্যান্য কর্তারা মহলে ফিরে। তারা ফিরেই দেখে সবাই অন্দরমহলে বসে। সবার মাঝে আলিনা খানের পাশে বসে আছে অব্র। সবার নজর বিশেষ করে আজমল খানের নজর আটকায় অব্রর দিকে। দ্রুত তিনি এগিয়ে আসে অব্র চোখের ওপর ব্যান্ডেজ করা ভুরু কুচকে জিজ্ঞেস করে কর্কশ ভাষায়। তিনি এমনিতেও একদম বদমেজাজি রকচটা মানুষ, কি হয়েছে? অব্রের কপালে ব্যান্ডেজ কেন? আলিনা খান আমতা করে বলে, আসলে থামো, আমি অব্রকে জিজ্ঞেস করেছি। অব্র বলো, এই আঘাত কোথা থেকে পেয়েছো? অব্র নিশিকচ ভাবে বলে ওঠে, সাইকেল থেকে পড়ে গিয়েছি। কথাটা বলতে দেরি আজমল খানের হাত অব্রের গাল স্পর্শ করতে দেরি হলো না। সবাই এরকম কাণ্ডে ভরকে গেলেন, বিশেষ করে আলিনা খান ছেলেকে দূরে সরিয়ে নেন। তিনি জানেন এরকম কিছুই হবে। আজমিন খান সবাই এগিয়ে এসে আজমল খানকে শান্ত করতে লাগে। ভাইজান, ছোট মানুষ ভুল হয়ে গিয়েছে। কিসের ছোট মানুষ? কতবার নিষেধ করেছি বাজে ছেলেদের সাথে প্রতিযোগিতা করার কোনো প্রয়োজন নেই। সাইকেল নিয়ে ওকে আমার কথা শোনে নাকি? আজমিন খান ছেলের টেনে আজমল খানের কাছ থেকে অন্তর্মহল থেকে নিয়ে গেলেন। অব্র এখনো আগের অবস্থায় রয়ে গেছে, তবুও এতে কারো আফসোস নেই বিন্দু মাত্র। দোতলা মায়ের পিছনে দাঁড়িয়ে আঁচল পেঁচিয়ে আঙ্গুলে সবকিছু নজরবন্দি করছে কাঠবিড়ালি। এই ভুরু কেটে যাওয়া দাগ আজও অব্রের আছে, তবে অতটা বোঝা যায় না। ভুরুতে লোম গজিয়ে যাওয়ার জন্য কেউ যদি সূক্ষ্মভাবে নজর বোলায় তবে অবশ্যই তার নজরবন্দি হবে এই দৃশ্য। আজমল খান চলে যাবার পরে অব্রকে তার রুমে নিয়ে যায় আলিনা খান। অব্র আঘাত পাওয়ার পর থেকে কেউ অব্রকে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করেনি। তারাও এখনো জানতে পারেনি আসলে কি অব্র সাইকেল থেকে পড়ে গিয়েছিল, সেইখানে আঘাত পেয়েছে নাকি অন্য কিছু। কিন্তু আলিনা খান এই বিষয়ে মানতে নারাজ। অব্র তো আজ মহলের বাইরে যায়নি, তাহলে সাইকেল থেকে পড়ে গিয়ে আঘাত পেল কিভাবে? আলিনা খানের মনে খটকা লাগলো। তিনি পরদিন সকালে মহলের পরিচারিকাকে ডেকে জিজ্ঞেস করলেন অব্রকে কেউ মহলের বাইরে যেতে দেখেছে কিনা। একজন পরিচিকা বলে উঠল অব্রকে তিনি মহলের বাগানের দিকে আসতে দেখেছেন, কপালে হাত চেপে ধরে। আলিনা খানের মনে শঙ্কা হলো এবার সত্যি। তিনি কাহিনী সব বুঝতে পারলেন। সকল পরিচিকাকে যার যার কাজে চলে যেতে বলল। পরবর্তীতে হুয়া এবং অব্রকে এ বিষয়ে তিনি কিছু জিজ্ঞেস করলেন না। বিষয়টা সময়ের সাথে চেপে গেল, তবে মস্তিষ্কে রয়ে গেল সবটাই। অব্রকে দেখলে এখনো হু লুকিয়ে থাকে। ওই ঘটনার পর থেকে হু বেশ ভয় পেয়েছে। অব্রের দেওয়া চকলেটগুলো ওহুর আম্মিজান নিয়ে গেছে। তিনি চান না ওহু এত চকলেট খাক, যার দরুন দাঁতে আরো পোকা ধরুক। ডক্টর ওহুকে চকলেট খেতে সম্পূর্ণ নিষেধ করেছে, তাই ওহুকে কেউ এখন চকলেট এনে দেয় না। আশফাক খানও এনে দেয় না। মাঝে মাঝে সবার থেকে লুকিয়ে চকলেট এনে দেয় অব্র ওহুকে, তা অল্প পরিসরে। কিন্তু এতে ওহুর খিদে মেটে না। অব্রর কাছেও যায় না এখন। অজানা বেধি বাসা বেঁধেছে তার মনে, লুকিয়ে এখন গাছে ওঠে না। সেদিনের ঘটনা ওহুকে ভীষণ ভাবিয়েছে। অব্রর কাছে গিয়ে না বললেও ওহু চকলেট পাবে না, তাই আজ সিদ্ধান্ত নিয়েছে অব্রের কাছে গিয়ে চকলেটের আবদার করবে। কাঠবিড়ালি জানে তার অব্র ভাই তাকে আনবাড়ি খান করে হলেও চকলেট এনে দিবেই। যে কথা সেই কাজ। অব্র রুমে চলে গেল ওহু।
ওহু অব্রের রুমে গিয়ে ফ্লোরে বসে আছে। অব্র চেয়ারে বসে বই পড়ছে, পরীক্ষা চলছে তার স্কুলে। ওহু ফ্লোরে বসে মশরামশরি করছে দেখে গোমরা মুখ করে ঠোঁট বাঁকাচ্ছে, কারণ অব্র তার দিকে তাকাচ্ছেও না, তার সাথে কথা বলছে না। বোঝা গেল অব্র ওহুর ওপর বেশ চটে আছে। পরিস্থিতির অবনতি দেখে ওহু পরিশেষে ফ্লোর থেকে উঠে চলেই যাচ্ছিল। তখন আর কোনো উপায় না পেয়ে অব্র পেছন থেকে বলে ওঠে, এগিয়ে আয় এইদিকে। অব্রের ডাক দিতে দেরি, জিরাফের মতো দুই পা লাফিয়ে অব্রের কাছে চলে যেতে দেরি হলো না ওহুর। অব্র বইটা বন্ধ করে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলো, আজকে কেন এসেছিস? আমার রূপ দেখতে? কাঠবিড়ালি তার পোকাওয়ালা দাঁতগুলো বের করে খিলখিল করে হেসে উঠল। চকলেট আছে অব্র ভাইয়া? কথাটা শুনে অব্র পড়ার টেবিল থেকে হালকা করে নিজের মাথাটা ঠুসে দেয়। সে কি ভেবেছে আর কি শুনছে? অব্র ভেবেছিল হয়তো তার ভয় কাটিয়ে ফেলেছে, অব্রের সাথে দেখা করতে তাই চলে এসেছে, কিন্তু এ তো দেখি না। অব্র পুনরায় মাথা তুলে ঝাঁঝালো কণ্ঠে শুধায়, তুই তো দেখি আস্ত একটা। আচ্ছা, আমি যে তোকে এতদিন ধরে রেখেছি, তুই আসিসনি কেন? আমাকে দেখলে মায়ের আঁচলের তলে হুমড়ি খেয়ে পড়তি কেন? আমি কি তোকে মেরেছিলাম নাকি বকেছিলাম? কাঠবিড়ালি মুখে আঙ্গুল দিয়ে আমতা আমতা করে আওড়াতে থাকে, কাকা আপনাকে মারছে দেখে ওই দিন আমি ভয় পাইছি আবু ভাইয়া। অব্র ওহুর কথা শুনে জোরে একটা নিঃশ্বাস টেনে নেয়, অতঃপর ম্লান হেসে আওড়ায়, আমাকে মেরেছে, তোকে তো কিছু বলেনি, তাহলে এত ভয় পাওয়ার কি আছে? আর চকলেট চাই কেন তোর? ওই দিন যে এতগুলো চকলেট এনে দিয়েছিলাম, শেষ? ওহু চাপা কণ্ঠে প্রত্যুত্তর দেয়, ওগুলো আম্মি যান নিয়ে গেছে, বেশি খেলে দাঁতে পোকা হবে তাই। ও বুঝেছি, শোন, কাকি যদি এই কথা তোকে আবারও বলে তাহলে কি বলবি জানিস? কি বলবি? আমার দাঁত এতদিন পর খুলে পড়েই যাবে, আর দুদিন পর থাকবে এই দাঁত, পোকা খেলেই তাই কি? তাই পোকা হলে সমস্যা নাই, বুঝলি? বলতে পারবি তো? ওকে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। অতঃপর পড়ার টেবিল থেকে উঠে অব্র তার আলমারির ড্রয়ার থেকে আরও একটা চকলেটের বক্স বের করে কাঠবিড়ালির দিকে এগিয়ে দেয়। চকলেট দেখে কাঠবিড়ালি খুশি হয়ে যায়, হাত বাড়িয়ে বক্সটা খপ করে নিজের আয়ত্তে নিয়ে নেয়। অব্র যেন জানতো আগে থেকে তার কাঠবিড়ালি আসবে চকলেটের আবদার করতে। এগুলো লুকিয়ে রাখবি, দেখবি, দেখাবি না কাউকে, কেউ দেখলে কিন্তু মার দিবে, বুঝলি? যা, এবার পড়া আছে। আর হ্যাঁ শোন, আমাকে দেখলে ভয় পাওয়ার কিছু নেই তোর। কাঠবিড়ালি আবার মাথা দুলিয়ে আশ্বাস করলো সে অব্র ভাইকে ভয় পাবে না। যাওয়ার সময় পোকালা দাঁত বের করে আবার এক বিশ্বজয়ী হাসি দেয়। সেই হাসি অব্রর মনে মুহূর্তেই যেন প্রশান্তি বয়ে নিয়ে আনে। ঠোঁট জোড়া প্রসারিত করে সেও হাসে কাঠবিড়ালির সাথে। থ্যাংক অব্র ভাইয়া। অব্রকে ধন্যবাদ জানিয়ে হেলতে দুলতে চলে যায় কাঠবিড়ালি। অব্র আবারও পড়ায় মনোযোগী হয়ে পড়ে। এসব গোপন দৃশ্যগুলো এক নজর করে আরও সেই হলো ওহু এবং অব্রের দাদিমা। এটা কেউ জানে না তিনি খুবই অসুস্থ, তবুও তিনি নজর রাখে তাদের ওপর। এভাবেই কেটে যায় আরও কিছুদিন। ওহুকে ভর্তি করা হয় স্কুলে। আজমল খান চাইছিলেন ওহু যেন শিফার স্কুলে ভর্তি হয়, দুবোনে একসাথে যাতায়াত করতে পারবে, ওহুর খেয়াল রাখতে পারবে শিফা। তাই সে কথা সেই কাজ। ওহুকে অব্রর স্কুলে ভর্তি করানো হয়। অব্রের সাথে ওহু প্রতিদিন স্কুলে যায়, কিন্তু একসাথে ফিরতে পারে না, কারণ অব্র মাধ্যমিক পড়ায় তার দেরিতে ছুটি হয়। তাতে কি, যতটুকু সময় ওহু স্কুলে থাকে ততটুকু সময় তো অব্র ভাই তার সাথে থাকতে পারে। ওহুর শেষ সময় থেকেই তিশার সাথে পরিচয় এবং পরবর্তী বন্ধুত্ব রূপ নেয় তা। টিফিন টাইমে ব্রেক পেলে অব্র ওহু ক্লাসে চলে আসতো। ওহুকে নিয়ে স্কুলের মাঠে চলে যেত। সেখানে একটা বড় আম গাছ আছে, তার নিচে ছায়ায় বসে দুজন টিফিন শেয়ার করত, সব কোলাহল এড়িয়ে। খুব সুন্দর ছিল তাদের মধ্যকার বন্ধন। ধীরে ধীরে তারাও বড় হতে থাকে, কিন্তু অব্র যত বড় হচ্ছিল ওহুর কাছে যেন সে আরও ছোট হয়ে যাচ্ছিল। কাঠবিড়ালির এমন বায়না নেই যা সে পূরণ করেনি, যা অব্র কোনোদিন অপূর্ণ রেখেছেও। এটা সকলে নজরে আসে। ওহু এখন আস্তে আস্তে বুঝতে শিখেছে সবকিছু আগের মতো দুষ্টুমি করে না আর। যখন কেউ বকা দেয়, কথা শোনায়, কাঠবিড়ালির মন খারাপ হয়, অব্র রুমে চলে আসে সে। অব্র কাঠবিড়ালির মন ভালো করার জন্য ভায়োলিন বাজায়। অব্র ছোট থেকে ভায়োলিন বাজাতে বেশ পারদর্শী ছিল। কাঠবিড়ালির মন ভালো করার একমাত্র উপায় ছিল অব্রর কাছে এই ভায়োলিন বাজিয়ে
খালি গলায় গান ধরত সে, আর ওহু নিশ্চুপ গয়ে তা উপভোগ করত। সময়ের সাথে পা মিলিয়ে অব্রর মাধ্যমিক শেষ করে কলেজে উঠে পড়ে, আর ওহু প্রাথমিক শেষ করে আগামী বছর মাধ্যমিকে উঠবে। ওহুর দারুণ মেধাবী, এমনকি শিফার থেকেও বেশি মেধাবী সে। আর অন্যদিকে অব্র হলো ব্র্যাক বেঞ্চার, পড়াশোনাতে সে খুবই উইক, তার জন্য প্রচুর কথা শুনতে হয় অব্রকে। কিন্তু অব্র এসব গায়ে মাখায় না মোটেও। এদিকে খান পরিবারের আলো করে আসে আরেক কন্যা নিহা। ওহু নিহাকে ছোট থেকেই খুব আদর করত। ওহু এখন বেশ বুঝদার হয়েছে, কথায় কথায় আর বায়না ধরে না, কারোর সাথে লুকোচুরি করে না। পোকাওয়ালা দাঁতগুলো পড়ে গিয়ে নতুন দাঁত গজিয়েছে। শৈশব পেরিয়ে কৈশোরে পা দিয়েতে চলেছে সে। অন্যদিকে অব্রর বয়স 19 ছুঁইছেই, তবুও অব্র আর ওহুর মধ্যকার সম্পর্ক এখনো অবিচ্ছেদ্য, অঘটল পূর্বের ন্যায়। বাচ্চাদের রেশ কেটে গিয়েছে। অব থেকে শুদ্ধভাবে অব্র ভাইয়া ডাকে সে এখন। যেদিন ওহু অব্রকে প্রথমবার শুদ্ধ ভাষা উচ্চারণ করে অব্র ভাই ডেকেছিল, সেদিন অব্র ওহুকে 15টা টেডি এবং 15টা বক্স চকলেট উপহার দিয়েছিল। অব্র প্রভাতের লগ্নে ছাদে বসে খুব ভাবছে ওহুকে নিয়ে, খুব স্মরণ করছিল সেই দিনগুলো যখন ওহু চকলেট এনে দেওয়ার জন্য বায়না ধরতো, গাছ থেকে ফল পেড়ে দেওয়ার বায়না করতো, আঘাত পেলে চুপটি করে বসে থাকতো। অব্র আসলে দৌড়ে চলে যেত তার কাছে, মহলের পুকুর থেকে বড়শি দিয়ে মাছ ধরতো। সেই মাছ পুঁজি করে সবাই মিলে জোলাবাতি করে খেলতো। রাতে বিদ্যুৎ চলে গেলে সাদা কাপড় পরে একে অন্যকে ভূতের ভয় দেখাতো। সন্ধ্যাবেলা মহলের ছাদে গিয়ে সবাই ঘুরে উড়াতো। ওহুর হাতে নাটাই থাকতো আর অব্রের হাতে সুতা। হাতের 5 আঙ্গুল বিছিয়ে সিঙ্গারা সমোচা পুরি মস্তক খেলতো তারা। ওহুর ছোট হাত দিয়ে যখন অব্রকে মারতো খেলার নিয়মে, অব্রর কিছুই লাগতো না ব্যথা, কিন্তু ওহু জোরে জোরে চিল্লিয়ে বলতো, খুব জোরে লাগছে তাই না অবু ভাইয়া? অব্র তার কাঠবিড়ালির খুশি দেখে মিথ্যা অভিনয় করতো, উফ মরে গেলাম। হ্যাঁ এই যে খুব জোরে লেগেছে। কাঠবিড়ালি ছোট্ট ব্যাগ কাঁধে নিয়ে যখন অব্র ওহুকে স্কুলে নিয়ে যেত, বৃষ্টির দিনে যখন নিচের ছাতা ওহুকে দিত, সেই বৃষ্টি ভিজে মহলে ফিরতো না, আর অন্যদিকে অব্র বৃষ্টিতে ভিজে মহলে ফিরে জ্বর বাঁধিয়ে ফেলতো। ওহু ফিরে আলিনা খান মিথ্যা কথা বলতো, আর আলিনা খানও সেটা বুঝে ফেলতো সহজেই, তবে প্রকাশ করতো না। ঈদের সময় চাঁদ রাতে সবার সাথে মহলের ছাদে বসে মেহেদি লাগাতো কাঠবিড়ালি। অব্র বসে ভায়োলিন বাজাতো, মেহেদি দেওয়ার একটু পর হাত উঁচিয়ে অব্রকে দেখাতো। মেহেদি দেওয়া শেষ হলে অব্রকে বিচারক বানাতো, বিচার করার জন্য যে শিফা তার হাতে মেহেদি সুন্দর হয়েছে নাকি ওহুর। দুধে আলতা রং সাদা হাতে মেহেদি গাঢ় হয়ে ফুটে উঠত। কাঠবিড়ালির হাতের মেহেদি যেন খুব ভালো লাগতো তার। ঈদের নামাজ পড়ে আসলে অব্রকে সালাম করে হাতে নিত মোটা অঙ্কের টাকা। খুব বেশি স্মরণ করছে সেই সোনালি শৈশব অব্র, যখন ওহুকে প্রথম কোলে নিয়েছিল। আজ সেই ওহু দ্বাদশী কন্যা। এক পলকেই যেন কখন থেকে কখন সেই কাঠবিড়ালি অব্রর বড় কাঠবিড়ালিটা হয়ে গেছে। 12টা বছর অব্রর প্রতিটা নিঃশ্বাস রক্তচাপা কণার মতোই যেন মিশে গেছে ওহু এই একটি নামের সাথে। সে ওহুকে ছেড়ে অব্রকে লন্ডন চলে যেতে হলো পড়াশোনার জন্য। হ্যাঁ লন্ডন, সবাইকে ছেড়ে অব্রকে যেতে হবে আজই সন্ধ্যায়। 20 বছরের ছেলে মনে তোলপাড় তুলে দেওয়ায় দ্বাদশী কন্যাকে ছেড়ে যাওয়ার, তার কাঠবিড়ালিকে ছেড়ে অব্রর ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু কি আর করার। আর হাতেও তো করার কিছু নেই। আজমল খানের জেদ, অব্রকে বিদেশ পড়তেই হবে। অব্র দেশ থেকে পড়াশোনা করে মোটেও ভালো কিছু করতে পারবে না। খান বংশের একমাত্র প্রতীক বলে সংলাপ করেছে তাকে সকলের মনের আশা। অব্র সেটা নিজেও বোঝে, তবে কাঠবিড়ালিকে তার ভরসা রেখে যাবে সে। তার ভরসার মতো কেউ নেই সেই রকম। আল্লাহ যেন এখন একমাত্র প্রথম এবং শেষ ভরসা অব্রর। সারা রাত ঘুমায়নি অব্র, শুধু ভেবেই চলেছে সোনালি অতীত মনে করতেই অব্রের চোখে পানি টলমল করছে। লাল হয়ে গেছে
চোখ জোড়া ভীষণ জ্বালাপোড়া করছে তা। ছাদে আর বসে না থেকে দ্রুত নিচে নেমে এলো সে। ঘুমের জন্য এরকম লাগছে অব্রর, মাথাটা টনটন করছে। আর কিছু না ভেবে বালিশে মাথা এলিয়ে দিল। মুহূর্তেই ঘুমের রাজ্যে পাড়ি জমালো অব্র। অহুর মনও বিষগ্ন হয়ে পড়ল এই মুহূর্তে, কিন্তু অতটাও না যতটা অব্রর হৃদয় পোড়াচ্ছে। অহুর বয়স বা কত, এত ভাবার কি আছে তার? তবে অব্রর মতো এমন বন্ধু যে আর একটিও অহুর নেই। অহু কিছু ভুলে যায়নি তার শৈশব। অব্র তো তার একমাত্র সঙ্গী ছিল, যার কাছে অহু নীরবে নির্ভীকে সব আবদার করত। অহু অব্র আজ চলে যাবে তাই সকাল সকাল উঠে পড়েছে, কিন্তু তার অব্র ভাই কোথায়? তাদেরকে তো সে কোথাও খুঁজে পাচ্ছে না। এই সময় অব্রমহলে জিম ঘরে থাকে। অহু সেখানে গিয়েও চোখ বুলালো, সেখানেও তার অব্র ভাই নেই। মুখ গোমরা করে হাবিজাবি আওড়াতে অব্রের নিজের কক্ষে দিকে চোখ বুলালো, সেখানেও অব্রকে খুঁজে পেল না। অব্র ঘুমাচ্ছে দেখে অহু চলে আসলো। আজ সারা মহল জুড়ে আয়োজন চলছে অব্র চলে যাবে দেখে। শেষ সমাদহের কোনো কমতি রাখেনি কেউই। অহু একা একা ঘুরছে নিহাকে কোলে নিয়ে।